প্রিয় ছাত্রছাত্রী, তোমরা দেখছো সহজ পাঠ ইউটিউব চ্যানেল। আজ একাদশ শ্রেণীর এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান বিষয়ের একটি গুরুত্বপূর্ণ ভিডিও আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। দেখো, মাধ্যমিক পাশ করার পরে যখন আমরা সবাই একাদশ শ্রেণীতে ভর্তি হই, তখন কিন্তু আমরা না বুঝে বা কিছুটা বুঝে বা কিছু অন্যের কথা শুনে আমরা এই এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটাকে আমরা পছন্দ করি। কিন্তু এই সাবজেক্টটি তোমাদের আর্টসের ক্ষেত্রে কলা বিভাগের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। তোমরা যদি ঠিকঠাকভাবে এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করো এবং তাহলে কিন্তু এই সাবজেক্ট থেকে তোমরা অনেক নম্বর তোমরা পরীক্ষাতে পেতে পারো। তার আগে যেহেতু এই সাবজেক্টটি তোমাদের কাছে একেবারেই নতুন, কারণ মাধ্যমিক পর্যন্ত তোমরা যে সমস্ত বিষয়গুলো পড়ে এসেছো তার মধ্যে এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান সাবজেক্ট বা বিষয়টি ছিল না। তাই এই সাবজেক্ট সম্পর্কে ভালো করে পড়াশোনা করার আগে এই সিলেবাস সম্পর্কে এই সাবজেক্টের আমাদেরকে একটু জেনে নিতে হবে। আমি তোমাদের সামনে সম্পূর্ণ বাংলায় এই সিলেবাসের বিষয়বস্তু উপস্থাপন করার চেষ্টা করছি। তোমরা ভিডিওটি ভালো করে দেখতে থাকো, তাহলে তোমরা এই সাবজেক্টে কোন কোন অংশ আমাদেরকে পড়তে হবে, কিভাবে পড়তে হবে, কি কি বিষয় তোমাদের পূর্বে পড়েছো বা কি তার সঙ্গে কতটা মিল পাবে তা তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। দেখো, অন্যান্য সাবজেক্টের মতোই এখানেও আমরা 100 নম্বরের পরীক্ষা দেব। তার মধ্যে প্রজেক্ট নম্বর 20 নম্বর আর থিওরি বা লিখিত পরীক্ষা আমাদের 80 নম্বর। এই 80 নম্বরের মধ্যে আমরা বিভিন্ন এমসিকিউ, এসএকিউ এবং বড় প্রশ্ন আমরা দেখতে পাবো। আর 20 নম্বর আমাদের প্রজেক্ট, অর্থাৎ স্কুলেই তোমরা এডুকেশন শেয়ারের তত্ত্বাবধানে তোমরা যে প্রজেক্ট রচনা করবে, সেটা যদি তোমরা ঠিকঠাকভাবে পড়াশোনা করো এবং ঠিকভাবে যদি তোমরা প্রজেক্ট তৈরি করতে পারো, তাহলে কিন্তু সেখানে 20 পাওয়ার একটা সম্ভাবনা থেকেছে। তো ফলে আমরা কি দেখতে পাচ্ছি, যদি ঠিকঠাকভাবে তোমরা একটু পড়াশোনা করো এবং বিষয়টা নিয়ে একটু সচেতন থাকো, তাহলে কিন্তু অনেক বেশি নম্বর পাওয়াটা খুবই সহজ ব্যাপার। তো এখানে তোমরা দেখতে পাবে আমাদের এই একাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞান বিষয়ে টোটাল 3টে গ্রুপ আছে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি। এতে রয়েছে কনসেপ্ট অ্যান্ড ফ্যাক্টরস অফ এডুকেশন 30 মার্কস, তারপরে সাইকোলজিক্যাল পার্সপেক্টিভ 30 মার্কস, ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান এডুকেশন 20 মার্কস। এই নিয়ে টোটাল 80 নম্বরের আমাদের লিখিত পরীক্ষা হবে বা রয়েছে। তো এবারে আমরা দেখে নেব যে আমাদের প্রত্যেকটি বিভাগ থেকে কি কি পড়তে হবে, কোন কোন অংশগুলো আমাদেরকে জানতে হবে, কিভাবে পড়তে হবে, সেটাও আমরা এই ভিডিও থেকে একটু জেনে নেওয়ার চেষ্টা করব। তাহলে দেখো, প্রথম অধ্যায় যেটা আমরা দেখতে পাচ্ছি, সেখানে শিক্ষার ধারণা ও লক্ষ্য, কনসেপ্ট অ্যান্ড এইমস অফ এডুকেশন। অর্থাৎ যে বিষয় নিয়ে আমরা পড়ছি শিক্ষা বিজ্ঞান, সেখানেই আগে আমাদের জানতে হবে শিক্ষা কাকে বলে, তার লক্ষ্যগুলো কি কি, কেনই আমরা শিক্ষা বা এডুকেশান বিষয়ে এত গুরুত্ব দিচ্ছি, সেই বিষয়গুলো আমাদেরকে কিন্তু একটু জানতে হবেই। তাহলে আমাদের প্রথম কি পড়তে হবে, শিক্ষা অর্থাৎ শিক্ষা শব্দ কোথা থেকে এসছে, তার সমার্থক শব্দ এডুকেশান কোথা থেকে এসছে, তার ব্যুৎপত্তিগত অর্থ কী, অর্থগুলো বা কোন কোন শব্দ থেকে এসছে, তার অর্থ কী, সেগুলোও আমাদেরকে ডিটেলসে আরও জানতে হবে। পরবর্তীকালে আমি যখন তোমাদেরকে বিভিন্ন টপিক ধরে ধরে তার ভিডিও নোটস আকারে দেবো এবং কিছু তোমাদের নলেজ বাড়ানোর জন্য কিছু ভিডিও থাকবে, সবগুলো যদি তোমরা ঠিকঠাক করে দেখতে পারো, কিছু এমসিকিউ এসিকিউরও ভিডিও থাকবে। ফলে এবং সাজেশান প্রথমে আমরা কিন্তু অধ্যায় ভিত্তিক, অর্থাৎ প্রথম অধ্যায় ভিত্তিক আমরা সাজেশান তৈরি করব, পরে আমরা টোটাল সিলেবাসের উপর একটা সাজেশান তৈরি করব, কিন্তু সেটা পরে। তার আগে আমাদেরকে কি করতে হবে না, প্রতিটি অধ্যায় ধরে কোন কোন প্রশ্নগুলো এবছরের জন্য আমাদের একাদশ শ্রেণী বার্ষিক পরীক্ষা বা ফাইনাল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সেটা আমরা কিন্তু তৈরি করব সাজেশান ভিত্তিক। তা না করলে কি হবে, এখন থেকে যদি আমরা টোটাল হোল সিলেবাসের উপর সাজেশান তৈরি করে পড়তে থাকি, তাহলে এমসিকিউ এবং এসএকিউর উপর কিন্তু আমাদের একটা প্রভাব পড়বে। ফলে কিন্তু আমরা সেখান থেকে পিছিয়ে পড়ার একটা সম্ভাবনা তোমাদের তৈরি হবে। তাই প্রথম অধ্যায়ে আমরা কি দেখতে পেলাম, শিক্ষার সংজ্ঞা পড়তে হবে আমাদের, শিক্ষার ধারণা অর্থাৎ ব্যাপক অর্থ এবং সংকীর্ণ অর্থ শিক্ষার ধারণা। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি না, আমরা স্কুল কলেজে যে পরিমাণ পড়াশোনা করছি সেটা সংকীর্ণ অর্থ বলা হয়েছে। আর এর সঙ্গে আমাদের কিছু কিছু বিষয় রয়েছে, কিছু কিছু ডিগ্রির পাশাপাশি আমাদেরকে আরও কিছু মূল্যবোধের শিক্ষা শিখতে হয়, আরও কিছু ব্যাপক পরিমাণে আমাদের সমাজ ব্যবস্থাতে টিকে থাকার জন্য বা অভিযোজন করার জন্য আরও কিছু গুণাবলী আমাদের মধ্যে নিয়ে আসতে হয়। সেই টোটালটাকেই আমরা ব্যাপক অর্থ শিক্ষা বলি। আর কি না, শিক্ষা জীবনব্যাপী প্রক্রিয়া। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি না, শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া, অর্থাৎ মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে সময়কাল, এই সময়কালের মধ্যে মানুষ যাবতীয়
যাবতীয় যা কিছু শিখছে সবই কিন্তু তার শিক্ষা প্রক্রিয়ার অন্তর্গত। অর্থাৎ শিক্ষা কখনোই নির্দিষ্ট বা একটা বয়সের পরে বা একটা সময়ের পরে শিক্ষা প্রক্রিয়া থেমে যায় তা কিন্তু নয়, এটা আমাদের সারা জীবন ধরে চলতে থাকে। এরপরে কি শিক্ষার লক্ষ্য, অর্থাৎ শিক্ষা লক্ষ্যগুলো কি কি রয়েছে সেগুলো আমরা জানবো। এখানে কি রয়েছে তার আন্ডারে শিক্ষার লক্ষ্যের নির্ধারক সমূহ, অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি যে শিক্ষার যে লক্ষ্য আছে সেই লক্ষ্যগুলো নিয়ন্ত্রণ বা নির্ধারণ করতে কোন কোন উপাদানের প্রয়োজন সেগুলো আমরা দেখব। আর কি শিক্ষার বিভিন্ন লক্ষ্য, শিক্ষার অনেক ধরনের লক্ষ্য রয়েছে, কি না শিক্ষার অভিযোজনমূলক লক্ষ্য হতে পারে, কৃষ্টিমূলক লক্ষ্য হতে পারে, বৃত্তিমূলক, ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য হতে পারে, সমাজতান্ত্রিক লক্ষ্য, শিক্ষার লক্ষ্য জাতীয় উন্নয়ন হতে পারে, অনেক কিছু লক্ষ্য রয়েছে, সেগুলো কিন্তু আমরা শুধু লক্ষ্যগুলোই জানবো। এরপরে কি শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য, সমাজতান্ত্রিক লক্ষ্য এটা জানতে হবে, এবং শিক্ষার লক্ষ্য জাতীয় উন্নয়ন। অর্থাৎ ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে কি না কিছু কিছু ক্ষেত্রে শিক্ষাবিদগণ বা দেশ তারা মনে করেছে যে শিক্ষা ক্ষেত্রে শিক্ষার কেন্দ্রবিন্দুতে থাকবে কারা, শিক্ষার্থী বা ব্যক্তি। তাদেরকে যদি আমরা শিক্ষিত করে তুলতে পারি তাহলে তাদের মাধ্যমে সমাজ শিক্ষিত হয়ে উঠবে। অন্যদিকে আরেক দল তারা বলেছে কি না সমাজের মধ্যেই যেহেতু ব্যক্তির অবস্থান, তাহলে যদি আমরা সমাজকে যদি উন্নয়ন করতে পারি, সমাজকে যদি উন্নত করতে পারি তাহলে তার মধ্যে যেহেতু ব্যক্তি অবস্থিত তাহলে অটোমেটিকভাবে ব্যক্তিরও উন্নতি হবে। সেই জন্য আর কি না শিক্ষার লক্ষ্য জাতীয় উন্নয়ন। আর একটা আমরা কি বিষয় দেখতে পাচ্ছি যে জাতীয় ক্ষেত্রে অর্থাৎ দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শিক্ষার গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে। সেদিক থেকে আমরা কি দেখব, শিক্ষার একটি অন্যতম লক্ষ্য হতে পারে জাতীয় উন্নয়ন। এরপরে আমাদের দ্বিতীয় অধ্যায়ে যে অংশটা রয়েছে সেটাতে আমরা কি দেখব, দ্বিতীয় অধ্যায়ে যে শিক্ষার তাৎপর্যপূর্ণ উপাদান সমূহ, সিগনিফিক্যান্ট ফ্যাক্টরস অফ এডুকেশান, অর্থাৎ আমাদের যে শিক্ষা প্রক্রিয়ার সঙ্গে কোন কোন উপাদানগুলি জড়িত রয়েছে সেই বিষয়গুলো আমরা এখানে জানব। তাদের মধ্যে উপাদানের কি প্রথম যেটা রয়েছে শিক্ষার্থী। তোমরা জানো আধুনিক শিক্ষা আমরা শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা, তাহলে বর্তমান কালে শিক্ষার যাবতীয় যা কিছু পাঠ্যক্রম, তার শিক্ষার প্রতিষ্ঠান, বিদ্যালয়, তার সমস্ত কিছু থেকে আমরা যদি দেখি তাহলে সমস্ত কাকে কেন্দ্র করে হয়েছে, শিক্ষার্থীকে কেন্দ্র করে। এখানে আমাদের কি না জীবন বিকাশে বংশগতি ও পরিবেশের ভূমিকা আমাদেরকে জানতে হবে। অর্থাৎ একটা শিশু যখন জন্মগ্রহণ করার পর যখন সে পরিবেশে এসছে তখন তার জীবন বিকাশে তার ঠিকঠাকভাবে বেড়ে ওঠার জন্য বংশগতি না পরিবেশ দুটোর কোনটা ভূমিকা বেশি, বা দুটোর মধ্যে সমন্বয়িত ভূমিকা বেশি কিনা, বা দুটো মিলিত প্রচেষ্টা কিনা সেটাও আমাদেরকে এখানে একটু জানতে হবে। আর কি রয়েছে শিক্ষক, তাহলে দ্বিতীয় পর্যায়ে বা দ্বিতীয় উপাদান হিসেবে স্বাভাবিকভাবে শিক্ষকের নাম আসবে। এখানে কি না শিক্ষকের দায়িত্ব ও কার্যাবলী, অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি না বর্তমান সমাজ ব্যবস্থায় একজন শিক্ষার্থীকে যদি সঠিকভাবে মানুষ করতে হয় বা তার সম্পূর্ণ যদি গুণাবলী যদি বাইরে প্রকাশিত করতে হয় তাহলে কিন্তু একজন শিক্ষকের কিছু দায়িত্ব এবং কিছু কার্যাবলী বা কাজ কিছু রয়েছে, সেগুলো তিনি যদি দায়িত্ব সহকারে পালন করেন তাহলেই কিন্তু তার প্রকৃত উদ্দেশ্য অর্থাৎ শিক্ষার প্রকৃত উদ্দেশ্য অর্থাৎ শিক্ষার্থীর সার্বিক বিকাশ সেটাই সম্ভব হবে, নাহলে কোনোভাবেই সম্ভব নয়। এরপরে আমরা কি দেখতে পাচ্ছি পাঠ্যক্রম। পাঠ্যক্রমের কি না সংজ্ঞা, আধুনিক ও গতানুগতিক ধারণা, অর্থাৎ কি না তোমরা 11-12 এই দুটো অধ্যায় মিলে বা দুটো কি বলে যে মিলে আমরা কি দেখতে পাচ্ছি না যে অংশ আমরা এডুকেশন যা পড়ছি টোটালটাই পাঠ্যক্রম। তার কি করতে হবে, তার সংজ্ঞা পড়তে হবে এবং আধুনিক কালে পাঠ্যক্রম সম্পর্কে কী ধারণা আর বর্তমানে গতানুগতিক কী ধারণা সেটাও আমরা জানব। এরপরে কি না পাঠ্যক্রমের মৌলিক নির্ধারক, অর্থাৎ পাঠ্যক্রমের মৌলিক নির্ধারকগুলি কোনগুলি সেটা আমাদেরকে একটু জেনে নিতে হবে। কোনগুলি, শিক্ষার উদ্দেশ্য রয়েছে, শিক্ষার্থীর চাহিদা ও সামর্থ্য, আর কি প্রাপ্ত সুযোগ সুবিধা। তিনটে খুবই গুরুত্বপূর্ণ, প্রতি বছর তোমরা একাদশ শ্রেণীর পরীক্ষায় দেখতে পাবে যে তিনটির মধ্যে কোনো না কোনো একটি পরীক্ষাতে কিন্তু আসবে। তাহলে এরপরে কি রয়েছে সহপাঠক্রমিক কার্যাবলী, তার সংজ্ঞা রয়েছে, প্রকারভেদ, তাৎপর্য। এরপর পাঠ্যক্রমের সঙ্গে আরও কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো শিক্ষার্থীদের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ, তাদের জীবন বিকাশের ক্ষেত্রে যথেষ্ট প্রভাব ফেলে, সেই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। তার মধ্যে কি কি হতে পারে, সহপাঠক্রমিক কার্যাবলীর মধ্যে খেলাধুলা হতে পারে, গান বাজনা হতে পারে, অঙ্কন হতে পারে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদেরকে জেনে নিতে হবে। এরপর কি পরিবেশ, প্রাকৃতিক ও সামাজিক, এবং পরিবেশ কিভাবে আমাদের শিক্ষা তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ উপাদান সেটাও আমরা জানব। তার দুটো ভাগ, একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ আর একটা সামাজিক পরিবেশে কিভাবে শিশুর জীবন বিকাশে এগুলো সহায়তা করছে সেটাও আমাদেরকে জানতে হবে। এরপর আমরা দেখব আমাদের তৃতীয় অধ্যায়ে আমাদের কি রয়েছে, আমরা দেখতে পাচ্ছি শিক্ষার বিভিন্ন রূপ।
অর্থাৎ ফর্মস অফ এডুকেশান। শিক্ষার বিভিন্ন রূপ বলতে কি না, বর্তমান সময়ে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে শিক্ষাক্ষেত্রে কতগুলো ব্যবস্থা রয়েছে। একটা অনিয়ন্ত্রিত শিক্ষা, নিয়ন্ত্রিত শিক্ষা এবং প্রথা বহির্ভূত শিক্ষা। অনিয়ন্ত্রিত শিক্ষা বলতে কি না, আমরা যখন পরিবারের মাধ্যমে বা কোনো গণমাধ্যম বা খেলার মাঠ, লাইব্রেরি, বিভিন্ন জায়গা থেকে যখন আমরা যে শিক্ষা পেয়ে থাকি সেটাকে আমরা অনিয়ন্ত্রিত শিক্ষার অন্তর্ভুক্ত করেছি। তার কী কী জানতে হবে না, বৈশিষ্ট্য, সীমাবদ্ধতা জানতে হবে। এখানে কি না পরিবারের ভূমিকা আর গণমাধ্যমের ভূমিকা আমাদেরকে জানতে হবে। গণমাধ্যম বলতে আমরা কি বুঝি সেটা একটু জেনে নাও। গণমাধ্যম বলতে কি না, জনগণের সঙ্গে আমরা যে মাধ্যমের সাহায্যে যোগাযোগ করতে পারি সেটাকেই বলা হয় গণমাধ্যম। এটা কি কি হতে পারে, রেডিও হতে পারে, টেলিভিশন হতে পারে, নিউজ পেপার হতে পারে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু গণমাধ্যমের মতো বা গণমাধ্যম হিসাবে ভূমিকা পালন করে। এরপর কি নিয়ন্ত্রিত শিক্ষা, অর্থাৎ আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষা ব্যবস্থা তাকে নিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থা। তার কী কী যে পড়বো আমরা, বৈশিষ্ট্য, সীমাবদ্ধতা আর শিক্ষালয়ের ভূমিকা কি রয়েছে, অর্থাৎ আমাদের যে স্কুল তার কী ভূমিকা রয়েছে সেটা আমাদেরকে জানতে হবে। এরপর প্রথা বহির্ভূত শিক্ষা, অর্থ, প্রয়োজনীয়তা, প্রকারভেদ ও পদ্ধতি। তাহলে প্রথা বহির্ভূত শিক্ষা বলতে কি না, যখন আমরা দেখি যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সেখানে আমাদেরকে কি নিয়মিতভাবে শিক্ষার্থী আসছে, শিক্ষক আসছে, নির্দিষ্ট পাঠ্যক্রম ধরে পড়ানো হচ্ছে, এই শিক্ষা ব্যবস্থাতে, প্রথা বহির্ভূত শিক্ষা ব্যবস্থাতে এইভাবে হয় না। এখানে একটা নির্দিষ্ট সিলেবাস রয়েছে কিন্তু সেখানে কি নির্দিষ্ট সময় অনুসারে বা এরকম রুটিন মাফিক পড়াশোনার ব্যবস্থা থাকে না। সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, অনেক রকমভাবেই দেখা যায় যে সেখানে কোনো সময় একটা নির্দিষ্ট সময়ে, অর্থাৎ সপ্তাহের কখনো একদিন, কখনো 2 দিন বা মাসে হতে পারে বা নির্দিষ্ট সময় ভিত্তিক হতে পারে, সেই ধরনের যে পড়াশোনা তার মাধ্যমে যে ডিগ্রি দেওয়া হয় সেটাকে প্রথা বহির্ভূত শিক্ষা বলে। যেমন ওপেন লার্নিং বা ওপেন ইউনিভার্সিটি, মুক্ত বিদ্যালয়, এই যে ধরনের যে শিক্ষা ব্যবস্থাটা এগুলোকে বলে। যেমন ইগনু তোমরা পড়বে, তো এই সমস্ত ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু এক প্রকার ওপেন বা প্রথা বহির্ভূত শিক্ষা ব্যবস্থা তোমরা দেখতে পাচ্ছ। এরপরে কি না, বিভাগ খতে যেটা রয়েছে 30 মার্কস, এখানেও আমরা পড়বো, এটা মনস্তাত্ত্বিক সম্পর্কিত, অর্থাৎ কি আমাদের মন সম্পর্কিত কিছু বিষয়, মনোবিজ্ঞান, সাইকোলজি রয়েছে। মনোবিদ্যা কাকে বলে তার সংজ্ঞা, শিক্ষার সঙ্গে মনোবিদ্যার সম্পর্ক জানবো, শিক্ষা মনোবিদ্যা কাকে বলে সেটাও আমরা জানবো। তাহলে মনোবিদ্যা অর্থাৎ কাকে বলে, শিক্ষার সঙ্গে অর্থাৎ আমাদের এডুকেশনে কেন আমরা মনোবিদ্যা পড়বো, মনোবিজ্ঞান পড়বো, সেটা আমাদের তার মধ্যে কী সম্পর্ক রয়েছে সেটা আমাদেরকে জানতে হবে, আর শিক্ষা মনোবিদ্যার সংজ্ঞা জানতে হবে। এরপরে কি পঞ্চম অধ্যায়ে আমরা কি দেখতে পাচ্ছি, বৃদ্ধি ও বিকাশ। বৃদ্ধি ও বিকাশে আমরা কি না, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, তার কি বৃদ্ধি ও বিকাশের মধ্যে সংজ্ঞা ও পার্থক্য। অর্থাৎ কি না, আমরা দেখি যে জন্মের পর থেকে শিশু পরপর করে বাড়তে থাকে, তার কি হয়, তার দৈহিক আকার বাড়তে থাকে, ওজন বাড়তিছে, তার আকৃতি বাড়তিছে। এই যে আকার, আয়তন, আকৃতি, এই যে বেড়ে ওঠাটাকে, এটাকে আমরা বৃদ্ধি বলছি। আর বিকাশকে না এর সঙ্গে সম্পর্কিত আরও কিছু কিছু বিষয় আছে যেগুলো অটোমেটিক আমাদের স্বতঃস্ফূর্তভাবে বৃদ্ধি বিকাশ মানে বেড়ে যাচ্ছে, বা যেটাকে আমরা বলতে পারি গুণগতভাবে যে পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনকে আমরা বিকাশ বলব। তাদের মধ্যে সংজ্ঞা অর্থাৎ দুটো সংজ্ঞা এবং পার্থক্য আমাদেরকে জানতে হবে। মানব জীবন বিকাশের বিভিন্ন দিক, অর্থাৎ আমরা কি না একটা শিশুর জন্ম থেকে তার মৃত্যু পর্যন্ত এই সময়কালকে আমরা কয়েকটা স্তরে ভাগ করেছি। কি কি, শৈশবকাল, তার সময়সীমা কত, জন্ম থেকে 5 বছর। বাল্যকাল 5+ থেকে 11 বছর, অর্থাৎ 5+ থেকে 11। আর শৈশবকাল, কৈশোরকাল কি না 12+ থেকে 18 বছর। আর প্রাপ্তবয়স্ক 18 পরবর্তী সময়। এই সময়সীমাটা অনুসারে আমরা কিন্তু জীবন বিকাশের কয়েকগুলো স্তরের কথা আমরা উল্লেখ করলাম। এরপর জীবন বিকাশের স্তর ও প্রথাগত শিক্ষা, অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি, শৈশব, কৈশোর, বাল্য, প্রাপ্তবয়স্ক, এই সময়ের সঙ্গে এই সমস্তরের সঙ্গে প্রথাগত শিক্ষা মানে কি না, বিদ্যালয়ের শিক্ষা ক্লাস 1, 2, 3, 4, 5, 6 এরকম শুরু করে 11, 12, কলেজ, বিশ্ববিদ্যালয়, এই জীবন স্তরের সঙ্গে কোন কোন স্তরের সঙ্গে প্রথাগত শিক্ষা যুক্ত রয়েছে সেটা আমাদেরকে জানতে হবে। এরপরে আমাদের কি দেখতে পাচ্ছি না, ষষ্ঠ অধ্যায় কি রয়েছে, পরিণমন এবং শিখন, অর্থাৎ কি না প্রাণী বা ব্যক্তি শিখে, তা আমাদের যদি কিছু না শিখতে পারি তাহলে তো আমাদের কোনো কিছু বিষয় সম্পর্কে আমাদের কোনো ধারণাই থাকবে না। তাই জন্য আমাদেরকে কি করতে হয়, শিখতে হয়। এই শিখন আর পরিণমন এবং শিক্ষা, এবং এই শিখতে গেলে পরিণমন বলে একটি বিষয় আছে যেটা আমাদের শিখতে সহায়তা করে বা শিখনের সঙ্গে এর সম্পর্ক রয়েছে, এই বিষয়টা আমাদেরকেও জানতে হবে। এরপরে কি রয়েছে, তার সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং পারস্পরিক সম্পর্কটা আমাদেরকে পড়তে হবে। সপ্তম অধ্যায়ে আমরা কি দেখতে পাচ্ছি, জানার প্রক্রিয়া, অর্থাৎ আমরা যে পড়ছি জানছি তার কতগুলো প্রক্রিয়া রয়েছে। কি কি প্রক্রিয়া, একটা হচ্ছে সংবেদন, প্রত্যক্ষণ আর ধারণা। সংবেদনের সংজ্ঞা, প্রকারভেদ, শিক্ষায় গুরুত্ব, ফ্রয়েবেল ও মন্তেশ্বরী। তোমরা ফ্রয়েবেল ও মন্তেশ্বরী সম্পর্কে তোমরা হয়তো কিছুটা কেউ জানো বা নাও জানতে পারো, কারণ তোমরা অনেকেই জানো কেজি স্কুল, মন্তেশ্বরী স্কুল। কেজি স্কুল মানে হচ্ছে কিন্ডারগার্টেন, তার মানে হচ্ছে কি না শিশু উদ্যান, এটা কার,
হয় বলে। আর মন্টেসরি স্কুল তো তোমরা অনেকেই দেখেছো, নার্সারি ক্ষেত্রে আমরা দেখতে চাই যে মন্টেসরি স্কুলের কী বলা যেতে পারে অস্তিত্ব রয়েছে। প্রত্যক্ষণ, সংজ্ঞা, সংবেদনার সঙ্গে পার্থক্য, শিক্ষায় গুরুত্ব। ধারণা কি? সংজ্ঞা, ধারণা, ঘটনাস্তর, শিক্ষায় গুরুত্ব। অর্থাৎ কীরকমভাবে না, কোনো কিছু ধরো হঠাৎ করে, আমি উদাহরণ দিয়ে তোমাদের এই বিষয়টা বোঝাচ্ছি, সকালের দিকে হঠাৎ করে কোনো কিছু শব্দ পেলে, তাহলে মানে সঙ্গে সঙ্গে শব্দটা শুনেই তুমি বুঝতে পারছো যে এটা হচ্ছে গিয়ে ধরো পাখির শব্দ। তাহলে পাখির শব্দ যখনই তুমি এটা বুঝতে পারলে যে সাউন্ডটা বা শব্দটা, তোমার সেটা তৈরি হলো কি প্রত্যক্ষণ। সাউন্ড শোনার পরেই কিছু মুহূর্তের মধ্যেই তুমি এটা বুঝতে পারলে যে কাক ডাকছে। তার মানে এই যে কে ডাকছে সে সম্পর্কে তোমার যে জ্ঞানটা তৈরি হলো সেটাকে বলা হয় প্রত্যক্ষণ। এই সংবেদন প্রত্যক্ষণের পরে কাক সম্পর্কে তুমি এবার পুঙ্খানুপুঙ্খ সমস্ত কিছু জানলে, তখন কিন্তু তোমার ধারণা তৈরি হলো। আচ্ছা, এরপর আমরা দেখব বিভাগ গ। এখানে একটু সংশোধন তোমরা করে নেবে। মার্কস 30 আছে, এখানে মার্কস 20 হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ভারতীয় শিক্ষা ব্যবস্থার ঐতিহাসিক বিকাশ, অর্থাৎ বর্তমান সময়ে আমাদের যে শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা চলছি, পূর্বে আমাদের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল, তার পাঠ্যক্রম কেমন ছিল, প্রতিষ্ঠান, শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক, শিক্ষণ পদ্ধতি, শৃঙ্খলা, মূল্যায়ন ব্যবস্থা, পরীক্ষা ইত্যাদি বিষয়ে, যাবতীয় বিষয়ে আমাদেরকে কিন্তু একটু ধারণা নিতে হবে। তাহলে দেখো, অষ্টম অধ্যায়ে আমরা যেটুকু অংশ দেখতে পাচ্ছি, প্রাচীন ভারতীয় শিক্ষা, এডুকেশন ফর এনসিয়েন্ট পিরিয়ড, ব্রাহ্মণ্য ও বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা। তাহলে দেখো, এই সময় দু ধরনের শিক্ষা ব্যবস্থা আমাদের ভারতবর্ষে বজায় ছিল, সেটা হচ্ছে গিয়ে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা এবং বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা। পাশাপাশি এটা আমরা বলতে পারি যে আমাদের দেশে মূলত পক্ষে প্রাতিষ্ঠানিক শিক্ষার সূত্রপাত কিন্তু এই সময় থেকে, অর্থাৎ ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা থেকে শুরু হয়েছিল। প্রতিষ্ঠান বলতে সেই সময় আমরা গুরুকুলকেই মূলত প্রাধান্য দেব। সেই সময় কী কী বিষয়গুলো ছিল সে সম্পর্কে আমাদেরকে জানতে হবে। পাঠ্যক্রম, শিক্ষার লক্ষ্য, প্রতিষ্ঠান, শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক, শিক্ষণ পদ্ধতি, শৃঙ্খলা, মূল্যায়ন ও পরীক্ষা ব্যবস্থা, এই সমস্ত বিষয়গুলি কিন্তু আমাদেরকে জানতে হবে। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি নবম অধ্যায়, মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থা, এডুকেশন অফ মিডিয়েবল পিরিয়ড। অর্থাৎ এই সময়ে, অর্থাৎ মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থা বলতে মূলত কিন্তু আমরা মোগল আমলের শিক্ষা ব্যবস্থার উপরেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এই মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থা, তার মধ্যে উপরে সবকটি বৈশিষ্ট্য কী কী না, এই যেগুলো রয়েছে এগুলো শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, প্রতিষ্ঠান, শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক, পরীক্ষা ব্যবস্থা, শৃঙ্খলা, এই সমস্ত কিছু আমাদেরকে জানতে হবে। এরপরে দশম অধ্যায়ে আমাদের যেটুকু অংশ রয়েছে, আধুনিক ভারতীয় শিক্ষা ব্যবস্থা, মডার্ন এডুকেশন ইন ইন্ডিয়া। এর মধ্যে কিছুটা অংশ তোমরা ক্লাস 10-এ ইতিহাস বইতে তোমরা হয়তো পড়েছো, অর্থাৎ দশম শ্রেণীতে তোমরা ইতিহাস বইতে কিছুটা এর অংশ পড়েছো, কিন্তু সেখানে যেটুকু পড়েছো তার থেকে আমরা এখানে আরেকটু ডিটেলসে পড়ব। বিভিন্ন কমিশন, কমিটি যা রয়েছে তাদের সুপারিশগুলি কী কী, সেগুলো কত সালে প্রকাশিত হয়েছিল, কার সভাপতিত্বে হয়েছিল, তার মূল বিষয়বস্তুগুলো কী ছিল সেটাও আমাদেরকে জানতে হবে। কি দেখতে পাচ্ছি আমরা, সনদ আইন 1813, উডের ডিসপ্যাচ 1854, হান্টার কমিশন 1882, কার্জন প্রস্তাব 1904, স্যাডলার কমিশন বা কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন 1917, সার্জেন্ট রিপোর্ট 1944। তাহলে এই সমস্ত রিপোর্ট, কমিটি, কমিশন এগুলো কিন্তু আমাদেরকে পড়তে হবে। এবং সব শেষে আমরা পড়ব একাদশ অধ্যায়, ভারতীয় শিক্ষাবিদ, ইন্ডিয়ান এডুকেটরস। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের দেশে কিছু মহান মনীষী কিংবা কি বলা যেতে পারে কিছু শিক্ষাবিদ ছিলেন যারা বা যাদের অবদান আমাদের শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট রয়েছে। তাদের কিছু শিক্ষামূলক সংস্কার, সমাজমূলক সংস্কার আমাদের শিক্ষা ব্যবস্থাকে, সমাজকে বিশেষভাবে প্রভাবিত করেছিল। তাদের জীবনী সম্পর্কে, তাদের শিক্ষামূলক কী তারা দিকে বা কোন দিকে তাদের হস্তক্ষেপ করেছিলেন বা কোন বিষয়ে তারা আমূল পরিবর্তন ঘটেছিলেন, সেই বিষয়গুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। সেই জন্য আমরা কি দেখতে পাচ্ছি, ভারতীয় শিক্ষাবিদ রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, গান্ধীজি, এই কটি, অর্থাৎ এই যে কয়েকজন মনীষীদের কথা বলা হয়েছে, এইগুলো অর্থাৎ রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ এবং গান্ধীজি, 5 জন শিক্ষাবিদ সম্পর্কে আমাদেরকে কিন্তু বিস্তারিতভাবে পড়তে হবে। কারণ এই অংশ থেকে, একাদশ অধ্যায় থেকে একটা লং প্রশ্ন তোমাদের পরীক্ষাতে থাকবেই, এটা তোমরা ধরে নিতেই পারো যে একটি প্রশ্ন এখান থেকে থাকবেই। তাহলে আমাদের টোটাল আমরা যে দেখলাম, আমাদের সিলেবাসের মধ্যে যেটুকু অংশ রয়েছে তা আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন রকমভাবে তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করলাম। তাহলে প্রথম থেকে আরেকটু বিষয় তোমরা একটু দেখে নেবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে মূলত
80 নম্বরের লিখিত পরীক্ষা, প্রজেক্ট 20, টোটাল 100 মার্ক, 3টে গ্রুপ রয়েছে এ বি সি, প্রথম গ্রুপে 30, তারপরে 30, 20, এই নিয়ে টোটাল 80 মার্কসের আমাদেরকে করতে হবে। কেমন? তাহলে তোমরা আশা করি সিলেবাস সম্পর্কে তোমাদের একটা ধারণা তৈরি হয়েছে। এরপর তোমরা সিলেবাসের প্রতিটি অংশ ধরে ধরে আমরা পরবর্তীকালে বিভিন্ন ভিডিওর মাধ্যমে এই অংশগুলো বোঝার চেষ্টা করব। কেমন?